আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.5 অনুশীলনী এর 57 নং পৃষ্ঠা সম্পর্কে, এবং আজকে আমরা এই পৃষ্ঠার 3 নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করি 3 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে খালি ঘর পূরণ করো, এবং 3 নং প্রশ্নে আমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি, যার মধ্যে 3 নং প্রশ্নটি একটি চ্যালেঞ্জ, অর্থাৎ আমরা খুবই সতর্কতার সাথে 3 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখো, এই 3টি কিন্তু ভাগ অঙ্ক। এই শূন্যস্থানগুলো পূরণ করতে হলে ভাগ অঙ্ক সম্পর্কে আমাদের সর্বোচ্চ ধারণা থাকতে হবে, এবং ভাগ অঙ্ক সম্পর্কে আমাদের খুবই বিচক্ষণতার সাথে পূরণ করতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করে ফেলি। 3, খালি ঘর পূরণ করো। এখানে আমরা ভাগ অঙ্কের খালিঘর দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাগ অঙ্কের খালিঘর পূরণ করার পূর্বে ভাগ অঙ্কের প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আরো একবার আলোচনা করে নিই। লক্ষ্য করো 5 ভাগ 247, এটি একটি ভাগ অঙ্ক। আমাদের এই ভাগ অঙ্কের শুরুতেই লক্ষ্য করতে হবে 5 2 এর মধ্যে যায় কিনা। লক্ষ্য করে দেখো 5 2 এর চেয়ে বড়, তাই 2 এর মধ্যে যাবে না। এরপর 2 এর পরবর্তী অঙ্ক নিয়ে আমাদের একটি সংখ্যা গঠন করতে হবে। তাহলে 2 আর 4 মিলে 24। আমাদেরকে লক্ষ্য করতে হবে 5 24 এর মধ্যে যায় কিনা। হ্যাঁ, অবশ্যই 5 24 এর মধ্যে যাবে, কেননা 24 বড় এবং 5 ছোট। এখন প্রশ্ন হচ্ছে 5 24 এর মধ্যে কতবার যাবে। এর জন্য প্রয়োজন গুণন অথবা নামতা। লক্ষ্য করো, আমরা যদি 5 এর ঘরের নামতা জানি, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 5 এর সঙ্গে 5 গুণন করলে 25 হয়। অপরদিকে 5 এর সঙ্গে 4 গুণন করলে 20 হয়। আমরা কখনো বেশি নিতে পারবো না, তাহলে আমাদের নিতে হবে কম। তাহলে এখানে 5 24 এর মধ্যে কিন্তু 4 বার যাবে, এবং গুণফল হবে 20। তাহলে এখানে 5 এই 24 এর মধ্যে কতবার যাচ্ছে সেই সংখ্যাটিকে কিন্তু আমরা ওপরে এখানে লিখব। এবং লক্ষ্য করে দেখো, এই যে আমরা 4 লিখেছি এবং এই যে ভাজক রয়েছে 5, এই 4 এবং 5 এর গুণফল কিন্তু আমরা এই 24 এর নিচে লিখব, অর্থাৎ 20। লক্ষ্য করে দেখো, 5 আর 4 গুণন করলে 4 5 20, তাহলে এদের গুণফল কিন্তু এখানে বসলো। এবং এখন আমাদের কর্তব্য কি? এখন আমাদের কাজ করতে হবে এই 24 থেকে 20 বিয়োগ করতে হবে, অর্থাৎ নিচে যা বসবে তা হচ্ছে বিয়োগফল। এখন 4 থেকে 0 বিয়োগ করলে 4, এবং 2 থেকে 2 বিয়োগ করলে 0। বামে শূন্যের দাম না থাকায় আমরা সামনে 0 দিব না। তাহলে বুঝতে হবে বিয়োগফলের পর এখানে যদি শুধু 4 থাকে এবং তার বামে কোনো সংখ্যা বা অঙ্ক না থাকে, তাহলে বুঝে নিতে হবে সেখানে আর কিছু নেই, অর্থাৎ 0 রয়েছে। এখন আমাদের নিয়ম অনুযায়ী উপরে একটি 7 অবশিষ্ট ছিল, সেই 7টি কিন্তু এখন নিচে নেমে আসবে, তাহলে হয়ে যাবে 47। এখন একইভাবে আমাদের লক্ষ্য করতে হবে 5 47 এর মধ্যে কতবার যাবে। আমরা 5 এর ঘরের নামতা জানলে জানি 5 নং 45 এবং 5 10 50। 10 বার দিলে বেশি হয়ে যায়, এজন্য আমরা 9 বার দিব। তাহলে 5 47 এর মধ্যে 9 বার গেলে হবে 45। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 5 এবং 9 এর গুণফল এখানে 45 হিসেবে বসেছে। এরপর 47 থেকে 45 বিয়োগ করি। 7 থেকে 5 বিয়োগ করলে 2, আবার 4 থেকে 4 বিয়োগ করলে 0। বামে শূন্য দাম না থাকায় এখানে কোনো 0 বসবে না। তাহলে এই ছিল আমাদের একটি পূর্ণ ভাগ অঙ্ক। এই ভাগ অঙ্কটি বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা ভাগ অঙ্কের যাবতীয় নিয়ম সম্পর্কে আলোচনা করেছি, এবং আমরা যখন ফাঁকা ঘর পূরণ করব আমরা চেষ্টা করব নিজ দিক থেকে যাওয়ার। যেমন একদম নিচে 47 বিয়োগ 45 রয়েছে এবং এদের বিয়োগফল কিন্তু 2। তাহলে এখন এখানে যেহেতু বিয়োগফল 2 রয়েছে, আমাদের উপরে 4 7 এবং 4 5 এর মধ্যে যে কোনো একটি ফাঁকা ঘর থাকলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন ধরো উপরে 7 নেই, কিন্তু এখানে বিয়োগফল হিসেবে রয়েছে 5, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে কত থেকে 5 বিয়োগ করলে 2 হয়, তা অবশ্যই 7। একইভাবে ধরো এখানে 4 নেই, ফাঁকা ঘর রয়েছে, তাহলে আমরা কিভাবে বুঝবো এখানে কোন অঙ্কটি নেই? লক্ষ্য করে দেখো, এখানে যে 7টি রয়েছে এই 7টি কিন্তু উপর থেকে অবশিষ্ট হিসেবে নেমে এসেছে, তাহলে 7 এর পূর্বে রয়েছে 4, অবশ্যই এই 4 কিন্তু উপরের বিয়োগফল। তাহলে উপরে ফাঁকা ঘর থেকে 0 বিয়োগ করে 4 বসাতে হবে। তাহলে আমরা সকলেই জানি
কত থেকে শূন্য বিয়োগ করলে 4 হবে? তাহলে অবশ্যই হবে তা 4। আবার এখানে যে 5 দেখতে পাচ্ছি এবং উপরে যে 49 দেখতে পাচ্ছি, এই 5কে উপরে 4-এর সাথে একবার এবং 9-এর সাথে একবার করে গুণন করেই কিন্তু আমরা 20 এবং 45 বসিয়েছিলাম। তাহলে এইভাবে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র হিসেবে বুঝে বুঝে ভাগ করার চেষ্টা করি, তাহলে খুব সহজেই আমরা এই ধরনের শূন্যস্থান পূরণ করতে পারবো। তাহলে চলো দেরি না করে আমরা শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। লক্ষ্য করো, আমরা 1 নং প্রশ্নটিকে পুনরায় ডান পাশে তুলে নিয়েছি। এখানে 3-এর পর ফাঁকা ঘর, তারপরে ভাজ্য হিসেবে রয়েছে 6, 9, নিচে রয়েছে ফাঁকা ঘর 8 এবং উপরে রয়েছে ভাগফল হিসেবে 2। তাহলে আমরা চেষ্টা করব নিজ দিক থেকে আসার। এখানে কিন্তু 69 থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফল হিসেবে 1 পাওয়া গেছে। তাহলে আমরা এই 8-এর পূর্বের যে ফাঁকা ঘর রয়েছে সেখানে কত বসবে হিসেব করার চেষ্টা করি। 9 থেকে 8 বিয়োগ করলে 1 এবং 1-এর সামনে যেহেতু কোনো সংখ্যা বা অঙ্ক নেই, তাহলে অবশ্যই সেখানে শূন্য রয়েছে। তাহলে বুঝে নিতে হবে 6 থেকে কত বিয়োগ করলে এখানে শূন্য বসবে। অবশ্যই 6 থেকে 6 বিয়োগ করলে এখানে শূন্য বসবে। তাহলে 8-এর বাম পাশের ফাঁকা ঘরে বসবে 6। এখন লক্ষ্য করো, এই যে ভাজকের জায়গায় 3 এবং একটি ফাঁকা ঘর রয়েছে, এই ভাজকের সঙ্গে উপরের যে ভাগফল গুণন করলেই কিন্তু আমরা এখানে 68 পাবো। তাহলে 2-এর সঙ্গে কত গুণন করলে 68 হবে? আমরা কিন্তু এটা অন্যভাবেও করতে পারি। যেমন 68কে আমরা 2 দিয়ে ভাগ করলেই কিন্তু পেয়ে যাব আমাদের ভাজক কত। লক্ষ্য করো, এই 2 6-এর মধ্যে 3 বার যাবে এবং গেলে হবে 6। এখন 6 থেকে 6 বিয়োগ করলে 0। বামে শূন্যের দাম না থাকার কারণে এখানে আমরা 0 লিখব না। এখন আমরা এই উপরের অবশিষ্ট 8কে নিচে নামিয়ে নিয়ে আসব। এখন 2 8-এর মধ্যে 4 বার যাবে এবং এখানে 8 বসবে। 8 থেকে 8 বিয়োগ করলে 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি 34। তাহলে এই ভাজকটিও হবে 34। 3-এর পরে 4 বসে 34 মিল হবে। তাহলে এই ছিল আমাদের 1 নং প্রশ্নের ফাঁকা ঘরগুলো পূরণ করা। এরপর 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নটির সমাধান করার জন্য ডান পাশে আমরা পুনরায় অঙ্কটিকে তুলে নেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রথম অঙ্ক একদম বিস্তারিতভাবে আলোচনা করে জেনেছি যে আমরা যদি নিচ থেকে হিসেব করা শুরু করি তাহলে খুব সহজেই আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারবো। লক্ষ্য করো, একদম নিচে রয়েছে 3, তার উপরে রয়েছে 14 এবং তার উপরে রয়েছে 1 ফাঁকা ঘর। আমরা সকলেই জানি এই 1 ফাঁকা ঘর থেকে 14 বিয়োগ করেই বিয়োগফল হিসেবে 3 পাওয়া গেছে। তাহলে কত থেকে 4 বিয়োগ করলে 3 হয়? তোমরা ঠিক ধরতে পেরেছো, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়। এরপর 1 থেকে 1 বিয়োগ করলে 0। বামে শূন্য দাম না থাকায় 3-এর সামনে কোনো শূন্য দেওয়া হয়নি। এখন লক্ষ্য করো, উপরের 2 9 ফাঁকা ঘর, তার নিচে রয়েছে 2 8, অর্থাৎ এখানে 29 থেকে 28 বিয়োগ করে 1 পাওয়া গিয়েছিল এবং 1-এর পরের ডান পাশে যে ফাঁকা ঘরটি ছিল সেখানে কোন অঙ্কটি বসবে ঠিক ধরতে পেরেছো। উপরের ফাঁকা ঘর থেকে অঙ্কটি সরাসরি নামিয়ে আমরা এখানে বসাই। তাহলে এই উপরের ফাঁকা ঘরে কিন্তু 7 ছিল। এখন লক্ষ্য করো ভাজকের দিকে। ভাজক কত হলে তার সঙ্গে 2 গুণন করে আমরা 28 পেয়েছিলাম। এখন আমরা 1-এর পর ফাঁকা ঘরে যদি 1 বসাই তাহলে 11। 11কে 2 দিয়ে গুণন করলে 22, কিন্তু এখানে রয়েছে 28, তাহলে হবে না। এরপর আমরা 2 বসাই। 12কে 2 দিয়ে গুণন করলে 24, কিন্তু এখানে রয়েছে 28, হবে না। আমরা 3 বসালে হবে 13। 13কে 2 দিয়ে গুণন করলে 26, 28 হবে না। 4 বসালে 14। 14কে 2 দিয়ে গুণন করলে 28। তাহলে 1-এর পর ফাঁকা ঘরে বসবে 4 এবং এই 2 দিয়ে 14কে গুণন করলে 28 হবে। এখন শুধুমাত্র একটি ফাঁকা ঘরই অবশিষ্ট রয়েছে, তা হচ্ছে ভাগফল 2-এর পরে ফাঁকা ঘর। আমরা সকলেই জানি এখানে ভাগফলের প্রথমে যে অঙ্কটি থাকে তার গুণফল কিন্তু এখানে অর্থাৎ 28 হয়েছে এবং ভাগফলের দ্বিতীয় অঙ্কটি কিন্তু দ্বিতীয় গুণনের সময় অর্থাৎ 14 হয়েছিল। তাহলে 14-র সাথে কত গুণন করলে এই 14টি হয়েছিল? অবশ্যই 1। তাহলে আমরা কিন্তু একে একে সবগুলো অঙ্কের ফাঁকা ঘর পূরণ করে ফেলেছি। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ভাগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকলে আমরা কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবো না। তাহলে এই ছিল 2 নং প্রশ্নের সমাধান। এরপর 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নটি কিন্তু আমাদের একটি চ্যালেঞ্জ ছিল। তাহলে দেরি না করে আমরা 3 নং প্রশ্নের সমাধান করা শুরু করি এবং সমাধান করার সুবিধার্থে 3 নং প্রশ্নটি আমরা ডান পাশে পুনরায় তুলে নিয়েছি। এখন লক্ষ্য করো, একদম নিচে রয়েছে ভাগশেষ হিসেবে 10। 10-এর উপরে রয়েছে 0 এবং তার উপরে রয়েছে
ফাঁকা ঘর শূন্য। আমরা সকলেই জানি এই ফাঁকা ঘর শূন্য থেকে শূন্য বিয়োগ করে এখানে আমরা ভাগশেষ পেয়েছি। তাহলে লক্ষ্য করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এখানে শূন্য হয়। এরপর ফাঁকা ঘর থেকে বিয়োগ করে এখানে 1 বসাতে হয়েছে। যেহেতু ফাঁকা ঘরের নিচে কোনো অঙ্ক নেই তাহলে মনে মনে শূন্য ধরে নিতে হবে। এখন কত থেকে শূন্য বিয়োগ করলে 1 হয়? আমরা সকলেই জানি 1 থেকে শূন্য বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে আমরা পেয়েছি 10। এখন আমরা তার উপরে যাই। উপরে লক্ষ্য করো রয়েছে 4 6 অর্থাৎ 46। আমরা সকলে জানি এই 46টি উপরের 4 এবং ফাঁকা ঘর থেকে বিয়োগ করেই কিন্তু আমরা 1 পেয়েছিলাম। তাহলে ফাঁকা ঘরের নিচে রয়েছে 6। এখন ফাঁকা ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন সেখান থেকে 6 বিয়োগ করে 1 পাওয়া যায়। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। আমরা 7 থেকে 6 বিয়োগ করলে 1 পাই। এরপর 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়েছিল। আমরা বামে 0 দাম না থাকায় বসাইনি। এখন আমাদের লক্ষ্য করতে হবে এই যে ভাজক রয়েছে প্রথমেই ফাঁকা ঘর তারপরে 3। এখন একটি লক্ষণীয় বিষয়, আমরা সকলেই জানি ভাজকের সঙ্গে ভাগফলের প্রথম অঙ্কটি গুণন করলে এখানে 46 হবে। তাহলে এই 3-এর সামনে আমরা যদি 1 বসাই এবং তাকে যে কোনো একটি অঙ্ক দিয়ে গুণন করলে 46 বানাতে হবে। কিন্তু 3-এর সামনে 1 বসালে 13 হয়। 13কে কোনো সংখ্যা দিয়ে গুণন করলেই 46 হয় না। এরপর এখানে আমরা 2 বসাই। 2 বসালে হচ্ছে 23। এখন 23কে কোনো অঙ্ক দ্বারা গুণন করলে কি 46 হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। 23কে 2 দিয়ে গুণন করলে 46 হয়। তাহলে 3-এর সামনে ফাঁকা ঘরে বসবে 2। এখন ভাজক 23কে 2 দিয়ে গুণন করলে 46 হবে। এই জন্য ভাগফলের প্রথম ফাঁকা ঘরে 2 বসবে। কিন্তু এখন লক্ষ্য করো ভাজকের সঙ্গে দ্বিতীয় গুণফল যেখানে বসে, অর্থাৎ এই যে 1 আর 0 রয়েছে, 1 শূন্যের নিচে দ্বিতীয় গুণফলটি বসে। দ্বিতীয় গুণফলের জায়গায় রয়েছে 0। তাহলে 2 এর সঙ্গে কত গুণন করলে 0 হবে? হ্যাঁ, তোমরা এইবারও ঠিক ধরতে পেরেছো। 2 এর সঙ্গে শুধুমাত্র 0 গুণন করলেই 0 হয়। তাহলে এই ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। আমরা যদি এই 3 নম্বর অঙ্কের 3টি প্রশ্নই ভালোভাবে বুঝে থাকি, অবশ্যই আমরা যে কোনো ফাঁকা ঘর খুব দ্রুত পূরণ করতে পারবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।